বলছে আমরা রংপুর কোনো একটা সিট মহল না। রংপুর যখন বাংলাদেশের 17টা জেলা ছিল তার মধ্যেও একটা জেলা রংপুর ছিল এবং ঢাকা জেলার আগে রংপুরের জন্ম। ঢাকা জেলার যেদিন জন্ম হয় তার চাইতেও 9 বছর আগে রংপুর জেলার জন্ম হয়। আমাদের এই রংপুরকে পিছিয়ে ফেলে বাংলাদেশের অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখেন তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা পূর্ণাঙ্গ রূপ পাবে না। তার কারণ আমাদের এই রংপুর অঞ্চল, রংপুর ভেঙে আজকে রংপুরের 5টা জেলা, দিনাজপুরের 3টা জেলা, এই 8টা জেলা নিয়ে রংপুর বিভাগ এবং এই রংপুর বিভাগের কেন্দ্রবিন্দু হলো রংপুর সিটি কর্পোরেশন। আমরা সেক্ষেত্রে আমরা যদি বাজেট বৈষম্যের শিকার হই তাহলে সেটা হবে হতাশাজনক, সেটা হবে আমাদের জন্য কষ্টের এবং সেই কষ্ট যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেন তাহলে আমাদের ঘরে বসে থাকা যাবে না। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদেরকে জোরালো আন্দোলন তৈরি করতে হবে, সেজন্য এই সংগঠন প্রয়োজন। কথায় আছে না যে বাচ্চা যদি না কান্দে তো মায়ের দুধ দেয় না। এখন আমাদের ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য যদি আমরা সোচ্চার না হই, আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে ওই বিচারের বাণী নিবৃতেই কাঁদবে, কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এই বৈষম্যের শিকার হই, এবারে আমার জাতীয় পার্টি রংপুর জেলা এবং মহানগর মিলে আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা এই জুন মাসের বাজেট হওয়ার পরে সেখানে যদি আমাদের স্যাটিসফ্যাকশন না থাকে, আমাদের যদি ন্যায্য বিচার আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে আমরা রংপুরবাসীকে সাথে নিয়ে আমরা আমাদের ন্যায্য দাবি অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আর আমি মেয়র হিসাবে আছি, আমার চেষ্টায় আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রংপুর। এই এগিয়ে যাওয়াটা কিন্তু সাধারণ এগিয়ে যাওয়া নয়, এটাকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের স্বপ্ন ছিল যে আমাদের দ্রুত এই জায়গায় আমাদের রংপুরটাকে একটি মডেল সিটি করার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু সরকার থেকে তেমন আমরা কোনো সহযোগিতা পাইনি। এটা একটা বৈষম্যের ইতিহাস। রাজশাহী সিটি কর্পোরেশন মাত্র 74 বর্গ কিলোমিটার সিটি কর্পোরেশন, সেই 74 বর্গ কিলোমিটার সিটি কর্পোরেশন যদি 3000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় আর রংপুরে যদি দেওয়া হয় 210 কোটি টাকা, 10 কোটি টাকা, তাহলে কিভাবে আমরা রাজশাহীর স্বপ্ন দেখবো, রাজশাহীর কাছাকাছি যাব? এই স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে, এটা তো বাস্তবায়ন হবে না। আমি মোস্তাফিজুর রহমান মোস্তফা কথা বললেই কিন্তু কাজ হয় না। যতক্ষণ পর্যন্ত আমার এই কাজের বিপরীতে যে চাহিদা, যে অর্থ দরকার, সেই অর্থ যদি সিটি কর্পোরেশন না থাকে তাহলে কিন্তু আমার মুখের কথায় কাজ হবে না। আমার প্রচেষ্টা কিন্তু আমি করতেই আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আগামী 12 তারিখে আবারও দেখা করব। উনি 7 তারিখে চীন যাবেন, চীন থেকে আসার পরে আগামী 12 তারিখে আমি ইনশাল্লাহ তার সঙ্গে দেখা করে আমাদের যে 1654 কোটি টাকা আমাদের আজকে 2021 সালে অক্টোবর মাসে আমরা একটা প্রকল্প দাখিল করেছি, সেই প্রকল্প পাশের জন্য ওনার সহযোগিতা চাবো। ইনশাআল্লাহ যদি এটা সহযোগিতা আমরা পাই তাহলে রংপুর যদি আবার যে এই 1654 কোটি টাকার বরাদ্দ যদি রংপুর পায় তাহলে রংপুর 3 বছরের মধ্যে রংপুর শহর ঘুরে দাঁড়াবে। রংপুরের আপনি যেদিকে যাবেন দৃশ্যমান একটা পরিবর্তন হবে। আমাদের যে সমস্যাগুলো এখনো আছে, ধীরে ধীরে চলছে উন্নয়ন, ধীরে ধীরে এই ভিড়টাকে জোরে স্পিডে চালানোর জন্য পিছনে দরকার চালিকা শক্তি হিসাবে অর্থের প্রয়োজন। সেই অর্থটা আমাদের যোগান দেবে সরকার। কেননা সরকার দিতে বাধ্য, কারণ আমরা ট্যাক্স দেই, আমরা ভ্যাট দেই, আমরা ইনকাম ট্যাক্স দেই। আমরা প্রত্যেকটা সরকারের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য রংপুরবাসী সবসময় এগিয়ে থাকে। আজকে রংপুর এই অঞ্চলকে শস্য ভাণ্ডার বলা হয়। আমাদের এই রংপুর দিনাজপুরের যতক্ষণ পর্যন্ত খাদ্যশস্য ঢাকায় যায় না ততক্ষণ পর্যন্ত খাদ্য ঘাটতি থেকে যায়। তাহলে এই রংপুরের প্রতি এত অবহেলা কেন? এই বঞ্চনার ইতিহাস কতদিন চলবে? সেই বঞ্চনার ইতিহাস পরিবর্তন করার জন্য একটা সুসংগঠিত রাজনৈতিক সংগঠন দরকার। আজকে দেশে রাজনীতি নাই। রাজনীতি করতে গেলে সরকারের বিপক্ষে কোনো কথা বলতে গেলে তার কণ্ঠরোধ করা হয়, তাকে গায়েবী মামলা দিয়ে তাকে জেল হাজতে নেওয়া হয়। বহু ইতিহাস, এই নূরপুরের অনেক সন্তান আজকে বিএনপির অনেক সন্তানকে
আজকে জেলে থাকতে হচ্ছে, অনেকে হুলিয়া নিয়ে আজকে গোপনে ঘুরছেন, আপনারা সকলেই জানেন। আমাদের কথা হলো যে সমালোচনা করার অধিকার, বাক স্বাধীনতা হরণ করার যে প্রকোপ চলছে, এটা যদি রহিত করা না যায়, যে আগামী দিনে সরকারের বিপক্ষে সরকার যদি খারাপ কাজ করে, ওই খারাপ কাজটা কেউ বলতে পারবে না, চুপ করে মুখ বুজে হয়ে ঘরের মধ্যে যাবে। এমন অবস্থা যে আপনার সন্তানকে যদি আপনার সন্তান স্কুলে যাচ্ছে, আপনার সন্তানের যদি আজকে তোমার রাস্তায় যদি কোনো ইফতিজার, যদি কোনো সন্ত্রাসী আপনার সন্তানের বিপক্ষে হয় এবং ওই সন্ত্রাসী যদি সরকারি দলে হয়, তার বিরুদ্ধে আপনারা কথা বলতে পারবেন না। আমাদের জীবনযাত্রা স্থবির হয়ে যাবে, আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রা থাকবে না। অন্যায়কে অন্যায় বলতে শিখতে হবে, ন্যায়কে ন্যায়ের পক্ষে সবসময় নিজের অবস্থান থাকতে হবে। আর আমি জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে আজকে যুব সমিতি, তাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্যায়ের বিপক্ষে সবসময় সোচ্চার থাকবেন। আপনাদের পায়ে কাটা লাগলে সেই কাটা আমরা দাঁত দিয়ে আপনাদের তুলব, এটা নিশ্চিত থেকে যান। অন্যায় আপনারা নিজেরা কোনো অন্যায় করবেন না এবং অন্যায় বরদাস্ত করবেন না। আমি নিজে অন্যায় করলাম না, আরেকজন অন্যায় করে যাচ্ছে, আমি কিছুই বললাম না, তাহলে এই অন্যায় করা এবং এই অন্যায় সহ্য করা একই অপরাধী হব আমরা। সেজন্য আমি অনুরোধ করব যে আমরা সবসময় আমাদের মহল্লায়, আমাদের পাড়ায়, আমাদের ওয়ার্ডে কোনো অন্যায়কারী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ তারা যেন অবস্থান করতে না পারে, সেজন্য জাতীয় যুব সমিতির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে থাকবেন। আমরা আপনাদের সাথে আছি। আমরা এখনো মনে করি যে রংপুরে জাতীয় পার্টির সঙ্গে লড়াই করে, রাজপথে লড়াই করে জিতবে, এরকম সংগঠনের জন্ম হয় নাই। আমরা চাই যে এই সংগঠনটাকে আরো ভিত্তি মজবুত করে আমরা যেন আগামী দিনে এই রংপুরকে জাতীয় পার্টির একটা দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই পথ চলা। আমি যুব সমিতির সকল সদস্যকে আমার কথা বলতে চাই যে আসলে আমাদের নেতারকে অনুসরণ করবেন। নেতা কি বলেছে যে 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নেতার একটি গান আছে, আমি যেতে চাই বাংলার মানুষের কাছে। আরেকটা জাতীয় গান আছে আমাদের, যে নতুন বাংলাদেশ গর্ব মোরা, এই গানটাও কিন্তু আমাদের নিজস্ব তৈরি গান। তা আমাদের প্রত্যেকটা স্লোগানে, প্রত্যেকটা কাজে একদম প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের তাদের জীবনমান উন্নয়নের জন্য সবকিছু স্লোগান জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সমৃদ্ধ। জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ যখন দেখলেন যে ইউনিভার্সিটিতে আমার সন্তান, আপনার সন্তান গিয়ে সন্ত্রাসীদের কবলে পড়ে লাশ হয়ে ফিরে আসছে, উনি কিন্তু নিজে ঘোষণা দিয়ে জাতীয় ছাত্র সমাজ ব্যান করে দিলেন। এবং এই সুযোগটাই এই দুর্নীতিবাজ যারা সন্ত্রাসী কায়দায় দেশ চালাতে চায়, তারা এই সুযোগটা তারা গ্রহণ করলেন। জাতীয় ছাত্র সমাজ সমস্ত কমিটি যখন বিলুপ্ত হলো, সেই সময় ছাত্র দল, ছাত্র লীগ তারা চোর দখলের মতো সমস্ত বিদ্যাপীঠ দখল করে নিয়ে একটা 1991 সালের 6 ডিসেম্বর শুধু ঢাকা কেন্দ্রিক সামান্য আন্দোলনের কারণে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দিলেন। উনি বললেন, আমি কোনো রক্তপাত চাই না, আমি কোনো রক্তপাত করে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চাই নাই। বিনা রক্তপাতে উনি সেই সময় বিচারপতি শাহাবুদ্দিনের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করলেন। ওনাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করার পরে তার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। কথা ছিল কি? কথা ছিল যে সবাই ফেয়ার ইলেকশন করতে পারবে, কারো বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না, তারা সারা বাংলাদেশে তারা জনপ্রিয়তা থাকলে তারা নির্বাচন করবে। অথচ হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছাড়ার 9 দিনের মাথায় হোসেন মোহাম্মদ এরশাদ, তার মন্ত্রী পরিষদের সদস্য বেগম রওশন এরশাদ সহ সকলকে জেলে নিয়ে যাওয়া হলো। এবং আপনারা জানেন, রংপুরবাসী জানেন, বিশেষ করে নূরপুরবাসী ভালো জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদের বৈধ মনোনয়নপত্র বৈধ করার যে রাজনীতি সেদিন থেকেই শুরু হয়েছে। আজকে আমরা প্রত্যেকটা জায়গায় বিজয়ী হয়েছি। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের মনোনয়ন বৈধ করেই ছেড়েছি। আমরা হোসেন মোহাম্মদ এরশাদের বিপক্ষে যখন হোসেন মোহাম্মদ এরশাদের লাশ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করেছিল, আমরা কিন্তু দিতে দেই নাই। সেদিন রাজপথ রংপুর আমাদের দখলে ছিল। কোনো বিডিআর, কোনো পুলিশ, কোনো আর্মি, কোনো র্যাব, বিজিবি কেউ কিন্তু আমাদেরকে রুখতে পারে নাই। সেই জন্য আমরা মনে করি
এখনো জাতীয় পার্টি রংপুরে একটা সংঘবদ্ধ রাজনৈতিক দল, একটা বিরাট শক্তির নাম জেলা জাতীয় পার্টি এবং মহানগর জাতীয় পার্টি। আমরা সেই শক্তিটাকে ধরে রেখে আগামী দিনে রংপুরবাসীর কল্যাণে আমাদের এই শক্তিটা লাগাতে চাই, শক্তির কাজ করতে চাই। আমাদের ভালো কিছু করার জন্য আমাদের শক্তিটা ব্যবহার হবে। অন্যায়ের প্রতিবাদ, অন্যায়কে ঘৃণা করা এবং যদি শক্তি থাকে অন্যায়কে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের ন্যায়ের পক্ষে কথা বলার লোক আজকে কমে গেছে। আজকে একটা ন্যায় কাজ করতে গেলে তার দেখবেন দুইজন সন্ত্রাসী, তাকে তার ভয়ে মানুষ কথা বলে না। কেন? সে কি অসুরের শক্তি নিয়ে আসছে? তাকে রোখা যাবে না। আমি তো রংপুরের সিটি কর্পোরেশনের 6 বছর 6.5 বছর দায়িত্ব পালন করছি। আমি নিজে কোনো অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। যদি কোনো অন্যায়কারী রংপুর মেয়রের উপরে চড়াও হয়, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য রংপুরের মেয়র সব সময় প্রস্তুত থাকে। আমি একটা স্পষ্ট হুঁশিয়ারি, আমি নিজে অন্যায় করব না, আমি কোনো দুর্নীতি করব না, আমি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। সেজন্য আমার এই জায়গা থেকে নিজে যদি সৎ থাকেন, আপনার বুকের বলটা থাকবে অনেক বেশি। আর নিজের ভিতরে যদি দুর্নীতি থাকে, তাহলে আপনার নিজের ভিতরে দুর্বলতা কাজ করবে। সেজন্য আমি চাই আপনাদের সহযোগিতা, নূরপুরের মানুষের সবসময় সহযোগিতা আপনারা করে আসছেন। আজকে যে আমি এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছি, এটাও আপনাদেরই অবদান। তার কারণ আমার চাওয়া পাওয়া বা আমার পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই। আমি একজন স্কুল মাস্টারের ছেলে। আজকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আপনারা করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং প্রতিনিয়ত নিয়তই আমি শয়নে স্বপনে, আমি ধ্যান ধারণায় আমি রংপুরের উন্নয়ন দেখি। আমি ঘুমেও আমি স্বপ্ন দেখি রংপুরকে কিভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই স্বপ্ন লালন করে আজকে আমি দায়িত্ব পালন করছি। আপনারা দোয়া করবেন, যেখানেই মেয়র কোনো অন্যায় কাজ করবে সঙ্গে সঙ্গে আপনারা, তার কারণ আপনারা আমাকে তৈরি করেছেন এবং আপনারা প্রতিবাদ করা আমার অন্যায়টা যদি ধরে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি আমার প্রকৃত বন্ধু। আমি অন্যায় করে গেলাম, আমি অন্যায় করে গেলাম একটা, আপনারা কিছুই বললেন না, আমি মনে করি অন্যায়টাই বোধহয় ঠিক। কিন্তু যদি আপনারা প্রতিবাদ করেন না, মেয়র সাহেব এটা ঠিক না, এইটা ঠিক, তখন আমি আপনাদের কাছে শিখবো, শিখে আমি সঠিক রাস্তায় চলার জন্য অনুপ্রেরণা পাবো। আজকে নূরপুরের অনেকটা পরিবর্তন আমি করেছি, কিছু পরিবর্তন বাকি আছে। ইনশাল্লাহ আমি টাকা পাই আর না পাই, ইনশাল্লাহ এই 3-3.5 বছরের মধ্যে রংপুর, বিশেষ করে নূরপুর বা 26 নম্বর ওয়ার্ড, আমাদের বিশেষ করে একটা ব্লক আছে, আমাদের 21 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, 31, 30, 31, 32, 33, এই একটা যে ব্লক আছে, এই ব্লকের ভোটের ব্যবধানটা আমাদের কিন্তু অনেক বেশি। সেজন্য আমি মনে করি আমাদের এই অঞ্চলটাকে বেশি গুরুত্ব দিতে হবে। দীর্ঘদিন আমাদের বঞ্চনার শিকার, আমরা যেন আর বঞ্চনার শিকার না থাকি। আমরা চেষ্টা করব সেই কাজগুলো করার জন্য। আজকে যারা নতুন করে যারা অভিষিক্ত হলেন, যারা বিশেষ করে যুব সমিতির যারা সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা 15 দিনের মধ্যেই আপনারা একটা পূর্ণাঙ্গ একটা কমিটি আপনারা উপহার দেবেন। কাউন্সিলের মাধ্যমে যেটা পূর্ণাঙ্গ কমিটি আমরা অনুমোদন দেব। এভাবেই আমি বিশেষ করে আহ্বায়ক, কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব আছে, সাংগঠনিক সম্পাদক আছে, তাদের নেতৃত্বে দ্রুত আপনাদের 33টা ওয়ার্ড কমিটি করার জন্য আমি অনুরোধ করছি। আপনার কি প্রয়োজন সেগুলো আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের পাশে থেকে সাংগঠনিক ভিত্তিটা মজবুত করার জন্য আমার চেষ্টা থাকবে। আমি সবার দোয়া চাই, আমি যেরকম আছি এরকমই থাকতে চাই। আপনারা দেখতেছেন যে একটা ছাগল বিক্রি হয় বলে 15 লাখ টাকায়, আপনারা পত্রিকা দেখলেন। একটা আপনার 60 লাখ টাকা দিয়ে মানুষ কোরবানি করে, এটা সামান্য চাকরি করে। দেশের টাকা কিভাবে লুটপাট করে তারা আজকে হাজার, এখন 22 পরিবার নাই, এখন 22,000 পরিবার দাঁড়াইছে দুর্নীতির মাধ্যমে দেশের টাকা পাচার করে। আজকে দেশের রাজস্ব, আজকে রিজার্ভের হার শূন্য, আজকে রিজার্ভ শূন্য। আজকে আমাদের আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেও ওই বাচ্চাটার ঘাড়েও 3600 টাকা, 3600 টাকা হবে, মাথায় ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নেবে। এই ঋণগুলো কাউকে না কাউকে পরিশোধ করতেই হবে। এই ঋণের বোঝা মাথায় নিয়ে
নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যদি স্বপ্ন দেখেন যে আমি এখানে কি করব, ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে, এখন স্মার্ট বাংলাদেশ করবে। এখন যদি এই ঋণের বোঝা মাথায় রেখে আপনি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সেই স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না। সেজন্য আমরা চাই আমাদের যে রাজস্ব টাকা এই চোর বাটপার এই ডাকাতের যে সরকারের পৃষ্ঠপোষকতায় যাদেরকে পরিচালনা করা হচ্ছে, যে একজন বেনজির কথা বলতেছে ফেরেশতার মতো, কাজটা হলো শয়তানের মতন। এই বেনজির আহমেদ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিচ্ছে, আপনারা সবাই জানেন, ফেসবুকে আছে। সেই দুর্নীতিবাদের 1400 বিঘা বলে কি জমি, তার 10,000 কোটি টাকার সম্পদ। এই যে দুর্নীতিবাজেরা আজকে দেশের টাকা নিয়ে যায়, রাজস্ব কাঁকড়ার খোলসা করে ফেলেছে আমাদের অর্থনৈতিক অবস্থা। এই দুর্নীতিবাজেরা, সেই দুর্নীতিবাজদের যদি আইনের আওতায় না আনা হয়, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে যদি সরকার মনে করে এই দুর্নীতিবাজ দিয়ে আমি ক্ষমতায় থাকবো, তাহলে এই দেশের আগামী দিন অন্ধকার ছাড়া আলোর মুখ দেখবে না। আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার ওয়াদা যে আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না। আমার এই স্লোগানে আমি বিশ্বাসী। আমি যে মোস্তফা এরকমই থাকবো। আমি আজকেও মোটরসাইকেল নিয়ে আছি, পিছনে মোটরসাইকেল আছে আমার, ওই রকম ওই বিত্তবান মানুষের মতো চলাফেরা। আমার বাড়িতে ঢাকায় বাড়ি থাকবে, এখানে বাড়ি থাকবে, ওখানে বাড়ি থাকবে, আমার কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছবে, এইগুলা প্রত্যাশা নিয়ে কিন্তু আমি মেয়র নির্বাচিত হই নাই। আমি নির্বাচিত হয়েছি রংপুরের মানুষের মনের যে প্রত্যাশা, রংপুরের মানুষ যে উন্নয়ন আকাঙ্ক্ষা করে, সেই উন্নয়ন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার নিরলস প্রচেষ্টা আমি করছি, আগামী দিনেও করবো ইনশাল্লাহ, যতক্ষণ দায়িত্বে থাকবো। আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এখানে অনেক আমার কাছের মানুষগুলো এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানিয়ে আগামী দিনে আমার পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।